আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই নির্দেশ দিয়েছেন যে এই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, এই বাংলাদেশে কৃষিকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যাব যেটা বিশ্ববাসীর কাছে আমরা স্বয়ংসম্পূর্ণ খাদ্যে শুধু নয়, বিশ্ববাসীকে খাদ্য রপ্তানি করেও আমরা প্রমাণ করে দিতে চাই যে 1971 সালে আমাদের নামে কিছু শাসক গোষ্ঠী পশ্চিমে যে অপপ্রচার করেছিল, যে বটমলেস বাস্কেট বলে যেই অপবাদ দিয়েছিল, সেটাকে আমরা গুছিয়ে আমরা খাদ্য রপ্তানিতে সক্ষম হব। এবং সেই লক্ষ্যে তিনি বলেছেন কৃষি শিক্ষায় যাতে করে বিনিয়োগ হয়। খুব কম বিশ্ববিদ্যালয়ের, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে সেটা সম্ভব হয়েছে। আমরা সিটি বিশ্ববিদ্যালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাই। ঢাকার মধ্যেও ক্যাম্পাস করে তারা কৃষি শিক্ষাটাকে এই প্রতিষ্ঠানের পাঠদানের সাথে সম্পৃক্ত করেছে। এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ মকবুল হোসেন, তিনি রাজনৈতিকভাবে অবশ্যই বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী ছিলেন, সৈনিক ছিলেন, বঙ্গবন্ধুর কন্যার একজন বিশ্বস্ত সহকর্মী ছিলেন এবং তার যে এই চিন্তা, এই স্বপ্ন, সেটাকে বাস্তবায়নের জন্য তিনি এই প্রতিষ্ঠানে যেমনি করে যারা অর্থের কারণে উচ্চশিক্ষায় বাধাপ্রাপ্ত হচ্ছে তাদের সুযোগ যেমনি করে দিয়েছেন, তেমনি কৃষি শিক্ষার ক্ষেত্রেও তিনি বিশেষভাবে নজর দিয়েছিলেন বলেই সাহসী সিদ্ধান্তের কারণে আজকে এই প্রতিষ্ঠানে কৃষি শিক্ষাও পরিচালিত হচ্ছে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি আমার বাবার অত্যন্ত ঘনিষ্ঠ জন ছিলেন। তাদের প্রজন্মের যেই রাজনীতিবিদগণ দুঃসাহসী ভূমিকা নেওয়ার কারণেই আজকে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এই যে নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করছেন। আমি সেই প্রজন্মের সকল নেতৃবৃন্দের প্রতিও নিজে এই সরকারের দায়িত্বপ্রাপ্ত হয়ে আজকে জনগণের জন্য যে কাজ করতে পারছি, এর জন্য তাদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সর্বশেষ যেই কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা আমাদের শিক্ষা জীবন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছি প্রাতিষ্ঠানিকভাবে, কিন্তু এই প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন সম্পন্ন করার মাধ্যমেই কিন্তু কর্মসংস্থানের জন্য আমরা এখনো সকলেই উপযুক্ত নই এবং কর্মমুখী হওয়ার জন্য, কর্মসংস্থানের জন্য আমরা যাতে করে প্রস্তুত হই, এর জন্য সকল গ্র্যাজুয়েটকে বলব আমরা অভিজ্ঞতা সঞ্চয়ের ক্ষেত্রে যাতে পিছিয়ে না থাকি। জ্ঞান যেটা অর্জন করেছি সেটা প্রয়োগ করা এবং সেটা কিভাবে কাজে লাগে, শুধু জ্ঞান বলতে প্রাতিষ্ঠানিক পুঁথিগত জ্ঞান নয়, বিশ্ববিদ্যালয় জীবনে অনেক কিছু আমরা শিখেছি, সেটা আচার ব্যবহার থেকে শুরু করে সফট স্কিল, উপস্থাপনাগত যে দক্ষতা, প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল থেকে শুরু করে অনেক বিষয় আমরা শিখেছি, কিন্তু সেগুলো একমাত্র কাজের পরিবেশের মধ্যেই দেখতে পাবো প্রায়োগিক যে বিষয়টি সেটা, এবং এর জন্য অভিজ্ঞতা সঞ্চয়ের কোনো বিকল্প নেই। আমি অনুরোধ করব যারা এখনো যথাযথ কর্মসংস্থান হয়নি, যারা অভিজ্ঞতা নেওয়ার ক্ষেত্রে আমরা যাতে পিছিয়ে না থাকি। সমগ্র পৃথিবীতে এখন অ্যাপ্রেন্টিসশিপ, আর্টিকেলশিপ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই বিষয়গুলোর উপরে জোর দেওয়া হচ্ছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার চাইতে এই বিষয়গুলোর উপর জোর দেওয়া হচ্ছে, কারণ এর মাধ্যমে তাদের মধ্যে প্রায়োগিক দক্ষতা সৃষ্টি হয়। সেই প্রায়োগিক দক্ষতা অ্যাপ্লাই করার যে স্কিল, কম্পিটেন্সি এবং কর্মসংশ্লিষ্ট দক্ষতা, যে এমপ্লয়েবল স্কিল, এমপ্লয়েবিলিটি স্কিল, সেগুলো সৃষ্টি হবে। তা আমি সকলকে অনুরোধ করব এই জায়গাতে যাতে আমরা পিছিয়ে না থাকি, যে কোনো ধরনের অভিজ্ঞতাই হোক, সেটি একটি ছোট্ট প্রতিষ্ঠান, সেটা একটা যদি আমরা সারা বিশ্বে দেখি, যেই ধরনেরই বিশ্ববিদ্যালয় হোক না কেন, শিক্ষার্থীরা ছোট ছোট কাজেও নিজেদেরকে জড়িত করেন, শুধু আয়ের জন্য নয়, তারা দক্ষতা অর্জনের জন্যও এগুলো খুবই গুরুত্বপূর্ণ। টিমওয়ার্ক স্কিল, প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের একার পক্ষে দেয়া সম্ভব নয়। অভিজ্ঞতার জন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিলে সেগুলো অর্জন করা সম্ভব হবে।
আরেকটি বিষয় হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধের জায়গায় আমাদের সংবিধানে বর্ণিত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ এবং সাম্যের বাংলাদেশ গড়ার যেই মূল নীতি, বাঙালি জাতীয়তাবাদ, সে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি সাম্যের সমাজ গঠনের যে মূলনীতি, সেই মূল্যবোধের জায়গায় আমরা যাতে করে কোনোভাবেই আপোষ না করি। নারী পুরুষের যে সমতার কথা সংবিধানে বলা আছে, বিভাজনের দৃষ্টিতে যদি আমি মানুষকে বিবেচনা করি, তাহলে কোনো কর্মদাতাই কিন্তু আমাকে কাজের জন্য উপযোগী বলে মনে করবে না। সুতরাং মূল্যবোধের জায়গায় আমাদের সকলকেই শক্তিশালীভাবে একটি অবস্থান নিতে হবে যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এবং এখানে সকলের সমান অধিকার, নারীর এবং পুরুষের সমান অধিকার সংবিধান দিয়েছে, এবং সকল ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে আমরা সবাইকে সাথে নিয়ে এগোবো। এই মূল্যবোধের জায়গায় আমাদের একটি শক্তিশালী ভূমিকা থাকতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ হচ্ছে পেশাদারিত্ব। আমি যেই কর্মে নিয়োজিত থাকব, আমার যে এমপ্লয়ার, আমার যে প্রতিষ্ঠান, সেটা আমার নিজের প্রতিষ্ঠান হতে পারে, সেটা অন্যের প্রতিষ্ঠানে আমি কর্মরত থাকতে পারি। পেশাদারিত্বের জায়গায় প্রতিষ্ঠানের উন্নয়ন, এর সাথে আমি যেন আমার নিজের উন্নয়নটাকে দেখি। শুধু নিজের ব্যক্তির উন্নয়নের মাধ্যমে কিন্তু কোনো ধরনের উন্নয়ন টেকসই হবে। পেশাদারিত্বের জায়গায় ঘাটতি থাকে, আমরা যেটাকে বলছি ওয়ার্ক এথিক্স, ওয়ার্ক এথিক্সের জায়গায় যদি ঘাটতি থাকে, আমার মানসিকতা যদি হয় আমি শুধুমাত্র সম্মানই নিব বা বেতন নিব, কিন্তু আমি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সেভাবে মানসিকতা ধারণ করব না, তাহলে কিন্তু আমরা যেটা বলছি যে টেকসই উন্নয়ন, প্রাতিষ্ঠানিক উন্নয়ন করা খুবই কঠিন। ওয়ার্ক এথিক্সের জায়গাটাও কিন্তু মূল্যবোধের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর সর্বশেষ স্কিল। আমাদের সন্তানদের বিশেষভাবে অনুরোধ করব, আমাদের এই অঞ্চলের প্রতিবেশী সকল রাষ্ট্রেই দেখা যাচ্ছে তরুণ প্রজন্ম নতুন নতুন স্কিল, দক্ষতা অর্জনের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও সেগুলো নেওয়ার চেষ্টা করছে। প্রফেশনাল এডুকেশন সেটা নেওয়ার চেষ্টা করছে। আমাকে শুধু ইঞ্জিনিয়ার হলেই হবে না, প্রফেশনাল কোয়ালিফিকেশন আমার থাকতে হবে। সেটা না হলে আমি কিন্তু দেশে এবং বিদেশে নিজেকে কাজের জন্য প্রস্তুত যথাযথভাবে করতে পারবো। আমি শুধু অ্যাকাউন্টিং গ্র্যাজুয়েট হলে হবে না, আমার প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আমাকে কোয়ালিফিকেশন নেওয়ার মানসিকতা থাকতে হবে। আমি যদি সমাজবিজ্ঞান পড়ি, আমার অনেক ধরনের প্রফেশনাল কোয়ালিফিকেশন নেওয়ার কিন্তু সুযোগ আছে, আমার ভাষা শেখার সুযোগ আছে। আমরা এখানে আমরা শুনেছি যে যারা কোরআনে হাফেজ হয়েছে তাদের জন্য বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ এই বিশ্ববিদ্যালয় দিচ্ছে। এবং যারা প্রিয় হাফেজ ভাইদের উদ্দেশ্যে আমি বলি, যেহেতু আমরা হেফজ করেছি এবং শেষ সম্পন্ন করেছি, আপনাদের পক্ষেও কিন্তু সম্ভব আরবিকে কথ্য ভাষা হিসেবে, যোগাযোগের মাধ্যম হিসেবে দেখাটা এবং সেখানে ভাষা হিসেবে শেখাটাও কিন্তু সম্ভব। আমি পুণ্য লাভের জন্য, সওয়াব অর্জনের জন্য অবশ্যই আমি হাফেজ হয়েছি, কিন্তু আমি যদি ভাষাটাও যদি সাথে শিখতে পারি, তাহলে আমি যেই বিষয়ে পড়াশোনা করি না কেন, সারা বিশ্বে জাতিসংঘের যেই সমস্ত প্রচলিত ভাষাগুলোর মধ্যে আরবীয় একটি গুরুত্বপূর্ণ ভাষা, সেটা ভাষা হিসেবে যাতে আমরা শিখতে পারি। ইংরেজি ভাষায় আমাদের দক্ষতা যাতে আরো উন্নত করতে পারি। ফরাসি ভাষা, নানান ধরনের ভাষা আছে, সেগুলোতে আমরা যদি এগিয়ে যেতে পারি। ভাষা কিন্তু একটা প্রযুক্তি, একটি দক্ষতা। এই দক্ষতার জায়গায় আমরা যদি পিছিয়ে থাকি, আমরা বিশ্ব নাগরিক হিসেবে বিশ্ব শ্রম বাজারে নিজেদেরকে আসলে কর্ম উপযোগী করে তুলতে পারবো। আমরা ভাষা শিক্ষার দিক থেকে যেহেতু এই দেশে আমরা সবাই প্রায় একটা ভাষাতেই কথা বলি, সেখানে কিছুটা দুর্বলতা অবশ্যই আমাদের আছে। সেটাকে স্বীকার করে, সেটাকে মেনে নিয়েই আমাদের প্রস্তুত হতে হবে ভিন্ন ভিন্ন ভাষা শেখার ক্ষেত্রে। এবং ইংরেজি ভাষা সারা বিশ্বের জন্য এখন বাধ্যতামূলক। ইংরেজি এবং বাংলাও আমাদের যোগাযোগের মাধ্যম হিসেবে কিভাবে আমরা বাংলা সহজভাবে ব্যবহার করতে পারি, সেদিকেও মনোযোগী হতে হবে।
অনেক সময় দেখা যাচ্ছে আমরা বাংলায় সাহিত্য পড়ার পরও যোগাযোগের সক্ষমতার জায়গায়, কমিউনিকেশনের জায়গায় কিন্তু বাংলার সঠিক ব্যবহারের ক্ষেত্রেও আমাদের অনেক সময় দেখা যাচ্ছে সেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। আরো আমরা যাতে করে পিছিয়ে না থাকি। ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। বঙ্গবন্ধুর কন্যা ইন্টারনেটকে উন্মুক্ত করে দিয়েছে। স্বল্প দামে আমার কাছে অপশন আছে। আমি কি শুধুমাত্র নিজেকে বিনোদনের জন্য অনুষ্ঠান উপভোগ করব, নাকি নিজেকে প্রস্তুত করার জন্য নানান ধরনের স্কিল অর্জন করব? কারণ আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমেই সময় বেশি সেখানে নষ্ট করি, বা এখন দেখা যাচ্ছে আরেকটি চ্যালেঞ্জ গেমিং। আমি কি শুধু গেমিংয়ের নানান ধরনের খেলা, ইন্টারনেটে যে গেমস আছে সেই গেমসের ব্যবহারকারী হব, নাকি সেটার সৃষ্টিকারী, সেটা সৃষ্টি করার যোগ্যতা, দক্ষতা অর্জন করব? যিনি ব্যবহার করি তিনি কিন্তু গেম থেকে কোনো আয় করেন না, আর যিনি সেটাকে সৃষ্টি করেন, সেটা প্রোগ্রামিংটা যিনি করেন তিনি অনেক টাকা আয় করেন। তা আমাকে কি আমি কনজিউমার হব নাকি প্রডিউসার হব, সেই সিদ্ধান্ত নিতে হবে। তাই বলবো ডিজিটাল বাংলাদেশের যেই অবকাঠামো আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সৃষ্টি করে দিয়েছেন, বঙ্গবন্ধু দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, শুধু ইউজার হলে হবে না, ইনোভেটর হতে হবে। এবং ইনোভেশনের জন্য ইন্টারনেট আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে দক্ষতা নেওয়ার জন্য। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন যে কোনো ভাষার যে কোনো ডিসিপ্লিনের শিক্ষার্থী শিখতে পারে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন সনাতন পদ্ধতিতে শেখানো এখন আর সেভাবে হয় না। অনেক প্রোগ্রাম আছে ইন্টারনেটে, অনেক কোর্স আছে, স্কিল কোর্স আছে, সেগুলো করে ফ্রিল্যান্সিং করে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলেও অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পাশ করে এখন অনেক বেশি আয় করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার জন্য নয়, ফ্রিল্যান্সিং এর সাথে সম্পর্কিত দক্ষতাগুলো মাধ্যমে নিজের কর্ম এবং মেধার সার্ভিস বিদেশে রপ্তানি করার মাধ্যমে আয় করছেন। সুতরাং সনদের প্রক্রিয়া শেষ, লাইফ লং লার্নিং এর প্রক্রিয়া যাতে এখন থেকে শুরু হয় সেই বিশেষ অনুরোধ আমাদের প্রিয় গ্র্যাজুয়েটদের প্রতি রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ।